বিশ্বব্যাংকের সঙ্গে আগের সংকট আর নেই। সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী শিশু অপুষ্টি রোধে $100 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। ব্রিক্স বিমস্টেকের মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর 3 প্রস্তাব। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের আহ্বান। জঙ্গি দমনের পাশাপাশি অর্থায়নে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে সরকার। 17টি ইসলামী এনজিওর নজরদারিতে চলছে তথ্য সংগ্রহ। কাতারে ডিসেম্বরে কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন। বেশি পারিশ্রমিক পেলে জীবনমান পাল্টে যাবে প্রত্যাশা প্রবাসী শ্রমিকদের। এবং দাম নির্ধারণের পরেও ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত পাট চাষিরা। সরকারি পর্যায়ে সমন্বয়হীনতার কথা স্বীকার প্রতিমন্ত্রীর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সীমার বাণিজ্যে। আর আপনার সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্কে যে জটিলতা তৈরি হয়েছিল তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জানান, শিশু অপুষ্টি রোধ এবং অকাল মৃত্যু প্রতিরোধে আগামী 2 বছরে $100 কোটি অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক। সকালে বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান, দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিকন সহ 9 সদস্যের একটি দল সচিবালয়ে আসেন। পাশাপাশি দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তি খাতে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। Bangladesh has also made great progress on reducing childhood malnutrition. শিশু অপুষ্টি রোধ ও দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের পদক্ষেপগুলো প্রশংসনীয়। বিশ্বব্যাংকের আইরা ফান্ডের অর্থ সহায়তা পাওয়া উল্লেখযোগ্য দেশগুলোর একটি বাংলাদেশ। শিশু অপুষ্টি রোধে আগামী 2 বছরে বাংলাদেশকে $100 কোটি অর্থ দেব আমরা। পদ্মা সেতু প্রকল্পের যে অর্থ সহায়তা বিশ্বব্যাংকের দেওয়ার কথা ছিল তা দেশের অন্যান্য প্রকল্পে ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সাথে তৈরি হওয়া সংকটের অবশেষে সমাধান হয়েছে। 2 অর্থনৈতিক ও কারিগরি জোট ব্রিক্স ও বিমস্টেকের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে 3টি প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে বিমস্টেকভুক্ত দেশগুলোর টেকসই অবকাঠামো তৈরি, বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর দেয়া এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে 2 জোটের মধ্যে সংলাপের আয়োজন। গতকাল ভারতের ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলনে দেয়া বক্তব্যে এসব প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল 5টায় এ সম্মেলন হয়। অন্যান্যের মধ্যে এতে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি সহ বিমস্টেকের সদস্য দেশগুলোর সরকার প্রধানরা। এর আগে বিমস্টেকভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য অঞ্চল FTA গঠনে সবাইকে জোরালোভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে ভারতের গোয়ায় বিমস্টেকভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। এছাড়া বাণিজ্য অঞ্চল গঠনের আলোচনা শুরুর 1 যুগ পেরিয়ে গেলেও তা চূড়ান্ত না হয় বিমস্টেকভুক্ত দেশগুলোর নেতাদের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এদিকে জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের গোয়ায় ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলন শেষে গতরাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারা এ প্রশংসা করেন মোদী। এ সময় নরেন্দ্র মোদী শেখ হাসিনার কাছে জঙ্গিবাদ দমনের সফলতার মূল মন্ত্র জানতে চান। পরিবার থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে জনসচেতনতা গড়ে তুলে সন্ত্রাস দমন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, উন্নয়নের ক্ষেত্রে দুদেশ একে অন্যের পাশে থাকার বিষয়ে অঙ্গীকার করেছে দুদেশের প্রধানমন্ত্রী। তবে এই বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা না হলেও এই চুক্তির সফলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন শহীদুল হক। ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা রয়েছে।
জঙ্গি দমনের পাশাপাশি জঙ্গি অর্থায়নে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে দেশে কর্মরত এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উপর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে 17টি ইসলামী এনজিওকে রাখা হয়েছে কঠোর নজরদারিতে। একই সাথে মাইক্রো ক্রেডিট ব্যবসায় নিয়োজিত এনজিওগুলোর তথ্য সংগ্রহে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আইন অমান্য করে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বিভিন্ন এনজিওদের পক্ষ থেকে নগদ টাকা এবং উপহার সামগ্রী বিতরণ নতুন কিছু নয়। আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তদারকি না থাকায় নানা অজুহাতে রোহিঙ্গা শরণার্থীদের হাতে তুলে দেওয়া হয় নগদ টাকা এবং উপহার সামগ্রী। অভিযোগ রয়েছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এনজিওর আড়ালে অর্থায়ন করা হচ্ছে। এই অর্থ প্রাপ্তির ফলে তারা অস্ত্র কিনতে পারছে এবং এই অস্ত্র ক্রয়ের মাধ্যমে জঙ্গি তৎপরতা বৃদ্ধি করতে পারছে, সম্প্রসারিত করতে পারছে। কি বিতরণ করবে, কত বিতরণ করবে, এইসব তো এমনি খালি করে দিলে হবে না। প্রশাসনের দৃষ্টিতে এনে তারপরে করলে আমার মনে হয় বেটার হবে। ঢাকা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার পর নতুন করে শুরু হয়েছে জঙ্গি অর্থায়নের রহস্য উন্মোচনের প্রক্রিয়া। এই অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার থেকে দেশের সবগুলো এনজিও এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংস্থাগুলো 10 জনের তথ্য চেয়ে পুলিশের বিশেষ শাখা থেকে মাঠ পর্যায়ের ইউনিটগুলিকে চিঠিও দেওয়া হয়েছে। অন্যান্য গোয়েন্দা সংস্থা সহ আমরা এই জিনিসগুলো দেখভাল করি, নজরদারি করি এবং খবরাখবর রাখি, যাতে কেউ কিনা দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে অর্থ বিনিয়োগ থেকে শুরু করে নিজেরা অংশগ্রহণ করতে না পারে। অপরদিকে বাংলাদেশে কাজ করছে এমন 17টি ইসলামী এনজিওকে ইতিমধ্যে তদারকির আওতায় আনা হয়েছে বলে জানান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা নির্মাণ এসব বলে টাকা পয়সা আনে, কিন্তু আসলে সেই টাকাগুলো এসব কাজে ব্যয় করে কিনা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠায়। এই অনুসন্ধানগুলো এখন আমরা করছি। বাংলাদেশের এনজিওগুলো অন্তত 50 রকম কাজের সাথে সম্পৃক্ত থাকলেও তাদের প্রকৃত সংখ্যা কত তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে ক্ষুদ্র ঋণ, গৃহায়ন, প্রতিবন্ধী পুনর্বাসন, নারী ও শিশু উন্নয়ন, বাল্যবিবাহ রোধ, পরিবেশ সচেতনতা এবং মাদক বিরোধী এনজিওর সংখ্যা সবচেয়ে বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অনেক সময় যথাযথ ব্যবহার হয় না ডাস্টবিনগুলোর, ফলে নোংরা হয় এর আশপাশও। আবার নগরীর বিভিন্ন এলাকাতেই দেখা যায় বর্জ্য সংরক্ষণে রাস্তার ওপরই রাখা হয়েছে খোলা কন্টেইনার। এতে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে সৃষ্টি হয় যানজট। তবে এ ধরনের নাগরিক দুর্ভোগ কমাতে রাজধানীতে সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন স্থাপনের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। রাস্তার উপর রাখা হয়েছে ময়লা আবর্জনা ফেলার খোলা কন্টেইনার। রাজধানীতে শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেই কয়েকশো স্থানে চোখে পড়বে এমন দৃশ্য। এসব কন্টেইনার থেকে প্রতি রাতে একবার আবর্জনা সরিয়ে নেওয়া হলেও নোংরা কন্টেইনারগুলো সারাদিন পড়ে থাকে রাস্তা দখল করে। ময়লা আবর্জনা ফেলার জন্য রাজধানীর রাস্তাগুলোতে বসানো হয়েছে পর্যাপ্ত ডাস্টবিন। তবে যত্রতত্র ময়লা ফেলার কারণে সিটি কর্পোরেশনের এই উদ্যোগ কোনো কাজে আসছে না। এর ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, সেই সাথে তীব্র গন্ধের সৃষ্টি হচ্ছে। স্কুলে যাতায়াত করতে পারি না, অনেক গন্ধ হয়, আর আমরা এই জন্য রাস্তার ওই পাশ দিয়ে যাই এবং আমাদের ওখান দিয়ে রাস্তা পারাপারে হতে অনেক সমস্যা হয়। রাস্তা অর্ধেক ব্লক তো হয়ে আছে অলরেডি। ইভেন হচ্ছে যে আমরা যাচ্ছি গন্ধে দুর্গন্ধে আমরা আশেপাশে থাকতেও পারতেছি না। বাচ্চাদের যাওয়া আসাও খুবই সমস্যা হয়, গার্ডিয়ানদের খুব সমস্যা হয়। এখানে সব সময় নোংরা পড়েই থাকে। এর বাউন্ডারি দিয়ে ওইভাবে রাখা বা এটার হাইজিন করে রাখা, যে এটা এরকম স্প্রেড না হয়। তবে নাগরিক দুর্ভোগ কমাতে বর্জ্য ব্যবস্থাপনায় আগের চেয়ে অনেকটাই উদ্যোগী কর্তৃপক্ষ। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুরু হয়েছে সেকেন্ডারি ওয়েস্ট ট্রান্সফার স্টেশন স্থাপনের কাজ। প্রায় 13 কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্টেশনেই রাখা হবে বর্তমানে রাস্তায় ফেলে রাখা খোলা কন্টেইনারগুলো। ঘনবসতিপূর্ণ এলাকা, যে কারণে আমাদের কাজটা একটু স্লো হচ্ছে। এখানে আমরা অলরেডি 10টা প্রজেক্ট কাজ হাতে নিয়েছি, যেটা অলরেডি চলমান আছে। আমরা আশা করতেছি নভেম্বর ডিসেম্বর নাগাদ আমরা এটা হ্যান্ডওভার করে দেব। যেখানে সম্ভব হবে সেখানে আমরা আন্ডারগ্রাউন্ড কন্টেইনার দিব। আবার কোনো জায়গায় আমরা এসটিএস সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বানাচ্ছি। ভ্যান গাড়িগুলো এসে ময়লা ফেলবে, কন্টেইনারে রাখবে, রাত্রে কন্টেইনারগুলো নিয়ে যাবে। মানে অর্থাৎ এটা আবদ্ধ ঘরের মধ্যে আমরা কন্টেইনারগুলো রাখবো। দিনের বেলা যেই ময়লা উৎপাদিত হয় সেই ময়লা নিজেই সংরক্ষণ করবে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে সে ব্যাগে করে মুখ বন্ধ করে হয় ডাস্টবিনে ফেলবে, এমনকি তার বাসার সামনেও যদি ফেলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে। সারাদিন ময়লা ফেলা এটা কোনো, তাইলে আপনি শহর পরিষ্কার রাখতে পারবেন না। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 26টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন স্থাপনের পরিকল্পনা থাকলেও অনেক এলাকায় জায়গা না থাকায় শুরু হয়নি সবকটির কাজ। আর তাই আপাতত অনেক রাস্তায় থেকেই যাচ্ছে ময়লা আবর্জনা ফেলার কন্টেইনারগুলো। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
সরকার নির্ধারিত দাম শুধু কাগজে কলমেই। মাঠ পর্যায়ে চাষিদের পাট বিক্রি করতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের ইচ্ছা অনুযায়ী দামে। কৃষকদের অভিযোগ, চলতি বছর পাটের উৎপাদন ভালো হলেও প্রত্যাশা মতো দাম পাচ্ছে না তারা, এমনকি উঠছে না চাষাবাদের খরচও। তবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দাবি, কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কার্যকর সমন্বয় না থাকায় ব্যবসায়ীদের কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সমস্যাগ্রস্ত পাট শিল্পের সম্ভাবনা নিয়ে জুবায়ের ফয়সালের 7 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। এক একটি আশের সঙ্গে জড়িয়ে আছে চাষিদের সুখ দুঃখের 1 শতাব্দীর ইতিহাস। এই আশকে কেন্দ্র করেই একদিন ঘুরত দেশের অর্থনীতির চাকা। সুদিন হারিয়েছে বহু বছর আগেই, কিন্তু নতুন করে জেগে ওঠার আশা কখনোই ছাড়েনি পাট। পাটের উৎপাদন খরচ অনেকাংশেই নির্ভর করে প্রতি ইউনিট ফলনের ওপর। ফলন বেশি হলে কমে আসে খরচ, সম্ভাবনা জাগে লাভের। কিন্তু মাঠের চিত্র বলছে, গেল বছরের তুলনায় এবার চাষাবাদ এলাকা বৃদ্ধির সঙ্গে বেড়েছে উৎপাদন খরচও। এর উপর সরকার নির্ধারিত দামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজারে পাট বেচাকেনা চলছে স্থানীয় ব্যবসায়ীদের ইচ্ছে মতো দামে। চাষিদের অভিযোগ, প্রত্যাশা অনুযায়ী দামে পাট বিক্রি না হওয়ায় নগদ অর্থের সংকটে ভুগছেন তারা। বেশিরভাগ ক্ষেত্রেই উঠছে না চাষাবাদ ব্যয়। আমাদের কাছে কম মূল্যে ক্রয় করে নিয়ে যাচ্ছে, এরপরে তারা পাট রাখে সরকারের কাছে ঠিক একেবারে উদ্যম মূল্যে বিক্রি করে দেবে। সরকার পাটের দাম নির্ধারণ করছে, এই বিষয়ে কি আপনারা কিছু জানেন? না, আমরা এই বিষয়ে অত কিছু জানি না। আমরা তো কৃষক মানুষ। 25-2600 টাকা পাবো এরকম একটা কথা শুনছিলাম, কিন্তু আমাদের 1500-1600 টাকার বেশি টাকা দিচ্ছে না। বিষয়টি নিয়ে চিন্তিত খোদ সরকারও, কিন্তু পাট উৎপাদন থেকে বিপণন পুরোটাই কৃষি বিভাগের অধীনে থাকায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলেই দাবি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের। কৃষি মন্ত্রণালয় ধান গবেষণা কেন্দ্র নিয়ে যতভাবে তারা উৎসাহী, এর পাশাপাশি পাট উৎপাদনের ক্ষেত্রে কিন্তু তাদের উৎসাহ নাই। পাটের প্রোডাকশন, পাটের বীজ, পাট লাগানো, পাট ফসল তোলা, এটা কিন্তু কৃষি মন্ত্রণালয় করে। চলতি বছর দেশের 7,25,000 হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় 100 লাখ বেল পাট। গেল বছর যার পরিমাণ ছিল 76 লাখ বেল পাট। সরকারি আশ্বাসে এবছর পাটের উৎপাদন বাড়লেও চাষিদের কপালে পড়েছে নতুন চিন্তার ভাঁজ, মিলছে না লাভ ক্ষতির জটিল অঙ্ক, যার প্রধান কারণ উৎপাদন ব্যয় অনুযায়ী বাড়েনি পাটের বিক্রয় মূল্য। সুতরাং নতুনভাবে অর্থনীতির মূলধারায় পাটের শক্ত অবস্থান তৈরিতে সবার আগে দেখতে হবে কৃষক স্বার্থ। তা না হলে আর যাই হোক, দুরবস্থার কোনো পরিবর্তন হবে না পাট শিল্পের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ফরিদপুর। কাতারে আগামী ডিসেম্বরে কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন। আইনটি কার্যকরের পর প্রবাসী শ্রমিকদের জীবনমান পাল্টে যাওয়ার পাশাপাশি দক্ষতা কাজে লাগিয়ে আরও বেশি পারিশ্রমিক পাবেন বলে আশাবাদী প্রবাসী বাঙালিরা। সেই সঙ্গে পছন্দ অনুযায়ী মালিক পরিবর্তন করে কাজ করতে পারবেন প্রবাসী শ্রমিকরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একটু বাড়তি আয়ের জন্য পরিবার আর নিজ মাতৃভূমি ছেড়ে কাতারের শ্রমিকদের এই হাড়ভাঙা পরিশ্রম। তাদের অধিকার রক্ষায় নতুন শ্রম আইন কার্যকর করতে যাচ্ছে কাতার সরকার। নতুন আইন কার্যকর হলে জীবনমান উন্নয়ন সহ আগের চেয়ে আরো বেশি পারিশ্রমিক পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রবাসী বাঙালিরা। যদি শ্রম আইনটা হয় আর এবং কি আমাদের জন্য ওই এক জায়গা থেকে আরেক মালিকের কাছে চেঞ্জ হইতে পারে, তাহলে আমাদের বেতন পাবো ভালো করে। 50,000 টাকা বেতন পাবে কিংবা 40,000 টাকা বেতন পাবো। হ্যাঁ, এই কাজ জানলে, কাজ জানি না যদি বাংলাদেশ থেকে আসে তাহলে মোটামুটি এনে ভালো লাভবান। কর্মদক্ষতা এটা আমি প্রমাণ করতে পারবো এবং আমার স্যালারি স্ট্রাকচার অনেক ভালো হবে। হয়তো দেখা গেল আমি যা পাচ্ছি এখানে তার চেয়ে দ্বিগুণ অন্য জায়গায় পাবো। এদিকে নতুন এ আইন কার্যকর হলে প্রবাসী ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ বাংলাদেশি শ্রমিকদের নিজ প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। অন্যান্য কোম্পানিতে যারা আছে তার থেকে যে আমরা কপাল চেঞ্জ করে আমাদের প্রতিষ্ঠানে আনতে পারি, তাহলে আমাদের আত্মীয়স্বজনরা উপকৃত হবে, আমরাও উপকৃত হব। আর এ আইন কার্যকর হলে প্রবাসীরা আগের চেয়ে বেশি পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি তাদের পছন্দ মতো কাজ খুঁজে নিতে পারবেন বলে জানালেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর। বর্তমান প্রচলিত নিয়মে চুক্তির মেয়াদ শেষ হলেও স্পন্সরের অনুমতি ছাড়া ওই ব্যক্তি, এই কর্মী অন্য কোনো স্পন্সরের যে স্পন্সরশিপ পছন্দ করছে বা ভালো বেতন পাচ্ছে তার কাছে যাওয়ার সুযোগ ছিল না। সংশোধিত আইনের মাধ্যমে সে তার পছন্দ মতো যে কোনো স্পন্সর খুঁজে নিতে পারবে। গত বছর বহু প্রতীক্ষিত নিয়োগ পরিবর্তন আইনের অনুমোদন দেয় কাতারের মন্ত্রিপরিষদ। চলতি মাসে কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী 13 ডিসেম্বর এ আইনটি কার্যকরের কথা রয়েছে। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী কাতারে বর্তমানে প্রায় 2 লাখ প্রবাসী বাঙালি কর্মরত রয়েছেন, আর দেশটি থেকে বছরে রেমিটেন্স আয় প্রায় 250 কোটি টাকা। সময় সংবাদ, কাতার।
অবকাঠামো সহ সর্বোচ্চ সুযোগ সুবিধায় গড়া দেশের 11টি মডেল স্কুল অ্যান্ড কলেজ ডুবে আছে হতাশায়। সরকারি বিধি মোতাবেক নিয়োগ করা শিক্ষকরা ভুগছেন অর্থকষ্টে। সরকারের 114 কোটি টাকা ব্যয়ে গড়া এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একমাত্র অধ্যক্ষের পদ ছাড়া অন্য পদে নিয়োগ পাওয়ারা রয়ে গেছেন বেসরকারি শিক্ষকদের মতোই। অবশ্য প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণের লক্ষ্যে মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানান শিক্ষামন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। দেশের শিক্ষা ব্যবস্থার প্রসার, আধুনিকীকরণ এবং বিদ্যমান মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সমস্যার নিরসনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় 114 কোটি টাকা ব্যয়ে দেশে 11টি মডেল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্যোগ নেয় 2003 সালে। 2007-2008 শিক্ষাবর্ষে কলেজ এবং 2008 সালে স্কুলের পাঠদান শুরু করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুসজ্জিত লাইব্রেরি, কম্পিউটার ও অন্যান্য ল্যাব, জিমনেশিয়াম সবই আছে 5 তলা ভবনের এই শিক্ষা প্রতিষ্ঠানে। লেখাপড়া নিয়েও সন্তুষ্ট শিক্ষার্থীরা। সব টিচারই আমাদেরকে ভালোভাবে লেখাপড়া করান, কোনো সমস্যা থাকলে ওনাদের কাছে নিয়ে গেলে ওইগুলো সলভ করে দেন। আমাদের এখানে বিভিন্ন ল্যাব আছে, ল্যাবে আমরা গিয়ে কাজ করি। আমাদের কম্পিউটার ল্যাবও আমরা কম্পিউটারে কাজ করতে পারি, এটা আমাদের জন্য খুব ভালো হয়। শিক্ষা উপকরণের কোনো কমতি না থাকলেও প্রকল্পের অর্থ শেষ হয়ে যাওয়ায় অর্থ কষ্টে ভুগছে এই প্রতিষ্ঠানগুলো। শুধুমাত্র অভাবটি রয়েছে যে আমরা শিক্ষকদেরকে যথাযথভাবে বেতন ভাতা দিতে পারতেছি না এবং আমরা বিভিন্ন জায়গা থেকে যে সুযোগ সুবিধা এমপিওভুক্ত প্রতিষ্ঠান পায় সেটা আমরা পাচ্ছি না। দীর্ঘদিন চাকরি করেও পদোন্নতি ও নতুন বেতন কাঠামো বঞ্চিত শিক্ষকরা ভুগছেন হতাশায়। 8 বছর যাওয়ার পরও আমরা আর কোনো প্রমোশন এখান থেকে পাচ্ছি না। একটাই কারণ হলো আর্থিক সমস্যা। তবে শিক্ষামন্ত্রী জানালেন, প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমি এখনই আপনাকে স্পষ্ট করে কিছু বলবো না বা বলতে পারবো না, তবে আমরা একটা চেষ্টা নিচ্ছি, আশা করি একটা সমাধান বের করতে পারবো, আমরা আশাবাদী। ঢাকায় 5টি, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও বগুড়ায় 2007 সালে একই সঙ্গে মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ডিসেম্বরের মধ্যেই সাভারের চামড়া শিল্পনগরীর সব কাজ শেষ হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সেই সঙ্গে 1 জানুয়ারি থেকে আর কোনো ট্যানারি হাজারীবাগে থাকতে পারবে না বলেও জানান তিনি। গতকাল সকালে সাভারের ট্যানারি শিল্পনগরী পরিদর্শন শেষে এই নির্দেশ দেন শিল্পমন্ত্রী। তবে এ সময়ের মধ্যেও পুরোপুরি স্থানান্তর সম্ভব হবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। জুবাইর ফয়সালের রিপোর্ট। একের পর এক আলটিমেটাম আর দফায় দফায় মন্ত্রী আমলাদের সরেজমিন পরিদর্শন। এরপরেও সিংহভাগ কাজ বাকি সিইটিপির। বেশিরভাগ কারখানার ভবন কাঠামো দৃশ্যমান হলেও তা এখনো চামড়া প্রক্রিয়াজাতকরণের অনুপযোগী। এমনই প্রেক্ষাপটে রোববার সাভারে নির্মাণাধীন শিল্পনগরীর সবশেষ অগ্রগতি দেখতে যান শিল্পমন্ত্রী। আসে নতুন ঘোষণা। ওই দিন 30 ডিসেম্বর আমাদের পক্ষ থেকে যে কাজগুলি বাকি রয়েছে সেগুলিও সম্পন্ন হবে। 1 জানুয়ারি থেকে হাজারীবাগে কোনো ট্যানারি শিল্প থাকতে পারবে না। দীর্ঘদিন ধরেই ট্যানারি মালিকদের অভিযোগ সুরাহা হচ্ছে না গ্যাস, পানি, বিদ্যুৎ সমস্যার, যার কড়া জবাব দিলেন শিল্পমন্ত্রী। ওখানকার বিল পরিশোধ না করলে এখানের কারেন্ট দেবে না, এটা জানা সত্ত্বেও তারা ওখানকার বিল পরিশোধ করছেন না। তবে মালিক পক্ষ বলছে বেঁধে দেয়া নতুন সময়সীমার মধ্যে প্রাথমিকভাবে চালু হতে পারে বেশিরভাগ শিল্প ইউনিট, কিন্তু চামড়া প্রক্রিয়াজাতকরণের মূল কাজ শুরু করতে সময় লাগবে আরো। ডিসেম্বরের ভিতরে হয়তো র থেকে ওয়েটগুলো পর্যন্ত এই কাজটা করতে পারবে। এখানে ক্রাস্ট এবং ফিনিশের কাজটা আর একটু সময় লাগবে। চামড়া শিল্পনগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্ল্যান্ট এটি, যার 8টি মডিউলের মধ্যে চালু হয়েছে মাত্র 2টি, বাকি 6টি এখনো অপ্রস্তুত অবস্থায়। এর মধ্যেই সরকারের তরফ থেকে আবারও এলো ট্যানারি স্থানান্তরের নতুন সময়সীমা। প্রশ্ন হলো, সরকার আর মালিক পক্ষের এই টানাপোড়েন চলবে নাকি অচিরেই শেষ হয়ে দেশের অর্থনীতি পাবে নতুন সঞ্জীবনী শক্তি? তবে এটুকু নিশ্চিত, সে পর্যন্ত অপেক্ষার প্রহর দীর্ঘই হচ্ছে। সাভারের হেমায়েতপুর থেকে জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে এই অঞ্চলের দেশগুলোর সমন্বিত পরিকল্পনা ও আলোচনার মাধ্যমে কাজ করতে হবে। এছাড়া অবকাঠামো উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে এক হয়ে দেশগুলোর নিজস্ব সম্পদের যোগান বৃদ্ধি করতে হবে বলে জানান বক্তারা। রোববার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে 9ম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন বিভিন্ন দেশের অর্থনীতিবিদরা।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে অর্থনৈতিক সম্মেলনের দ্বিতীয় দিনে এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ বিষয়কে আলোচনায় বক্তারা বলেন, আয়তন, জনসংখ্যা ও সম্পদে পার্থক্য থাকায় এ অঞ্চলের সব দেশকে পারস্পরিক সহযোগিতা ও ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে দরিদ্রতা ও অধিক জনগোষ্ঠী একটি বড় সমস্যা। এই সমস্যা থেকে বেরিয়ে আসার পাশাপাশি জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ সম্ভব হবে না। আমরা সহযোগিতা ও বন্ধুত্বের জন্য প্রস্তুত। আমরা সীমান্ত সমস্যাগুলো কমিয়ে এনেছি। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি আগামীতে আরো এগিয়ে যাবে। রাজস্ব আহরণের মতো সরকারের আয়ের উৎসের তথ্য ঘাটতি থাকায় আয়ের বড় একটি অংশ রাষ্ট্র বঞ্চিত হয়। এছাড়া অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এবং টেকসই উন্নয়নে সার্বিক নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মত বক্তাদের। বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি মেটানোর পাশাপাশি যোগাযোগ বৃদ্ধি করা এবং সরকার ও ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠানগুলোকে একসাথে কাজ করতে হবে। রাজস্ব ছাড়াও বিভিন্ন খাত থেকে সরকার আয় করতে পারে, এজন্য সংশ্লিষ্ট সব ধরনের তথ্য সরকারের কাছে থাকতে হবে। এদিকে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একই পলিসি গ্রহণ করে অর্থ সংগ্রহের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিনিয়োগ বাড়াতে ব্যাংক, নন ব্যাংকের অর্থনৈতিক পলিসিতে সমতা আনতে হবে। এছাড়া উন্নয়নে সক্ষমতাও বৃদ্ধি করা দরকার। বিনিয়োগ বাড়ানোর জন্য মাধ্যম আছে, যে মাধ্যমে অর্থ সংগ্রহ করা যেতে পারে। সেখানটায় প্রত্যেকটা দেশের তাদের সাকসেস কি বা ফেলিওর কি, এইগুলোর অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা একটা দেশ আর এক দেশ থেকে জানতে পারি। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বাংলাদেশ আয়োজিত এই সম্মেলনে অংশ নেন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, গবেষক ও অর্থনীতিবিদরা। সেটা দিতে পারছি কিনা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারের 10 টাকায় চাল বিতরণ কর্মসূচিতে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাজধানীতে গতকাল এক সেমিনারে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ক্রমবর্ধমান জনশক্তির জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিকায়নের উপর জোর দেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। আর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নেওয়া প্রকল্পের যথাযথ বাস্তবায়নের তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী। প্রাথমিকভাবে হয়তো কিছু অনিয়ম ত্রুটি ধরা পড়ছে এবং ত্রুটিগুলো আমরা সংশোধন করছি, ব্যবস্থা করছি এবং যে সমস্ত জায়গায় ত্রুটি ধরা পড়ছে, যে সমস্ত অনিয়ম ধরা পড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যে সমস্ত এলাকায় বন্যা, খরা, ডিজাস্টার, ঘূর্ণিঝড় হয় সে সমস্ত এলাকার 5 লক্ষ পরিবারকে আমরা সাইলো দিতে পারবো, হাউস হোল্ড সাইলো, 30 কেজি করে চাল রাখার মতো ক্ষমতা পারিবারিক সাইলো আমরা সরবরাহ করতে পারবো। ইনশাল্লাহ আগামী জানুয়ারি মাস থেকেই আমরা এই কর্মসূচি শুরু করতে পারব। অধিক উৎপাদনক্ষম জাত উদ্ভাবন বিষয়ক গবেষণা কার্যক্রম শুধু আমরা হাতে নেই, আমাদের কার্যক্রমে ফসল বা প্রোডাক্ট বা এর যে আবিষ্কার, ডিসকভারি, এটা আমরা কৃষকের সঙ্গে সম্পৃক্ত করে কৃষকের কাছে পৌঁছে দিয়েছি। উত্তরাঞ্চলে হয়তো আমাদের চাষাবাদ কমে আসবে এবং দক্ষিণাঞ্চলের চাষাবাদ স্থানান্তরিত করতে হবে। আমার ধারণা আমাদের যে গবেষণায় যে উদ্দীপনা, উৎসাহ আছে সেটা সত্যিকারভাবেই সফল হবে। 2030 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এজন্য শিক্ষার গুণগত মান নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দিয়েছেন তারা। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সিপিডির আয়োজিত 9ম দক্ষিণ এশীয় অর্থনৈতিক অঞ্চলের শেষ কর্ম অধিবেশনে এই কথা বলেন তারা। আমরা যদি দারিদ্র দূর ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চাই তাহলে সমন্বিত বাজার ব্যবস্থা ও শ্রমশক্তিকে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে আমাদের বিশাল জনশক্তি সুফল পেতে হলে মানসম্মত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও সক্ষমতা বাড়ানোর দিকে নজর দিতে হবে। এজন্য আঞ্চলিক সংযোগ আরো বাড়ানো জরুরি। খাদ্য, জ্বালানি ও নিরাপত্তা সংকট, মানব পাচার, জলবায়ু পরিবর্তন দক্ষিণ এশিয়ার টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের পরস্পরের সহযোগিতার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এছাড়া টেকসই উন্নয়নের বৈশ্বিক এজেন্ডাগুলোকে আঞ্চলিক প্রেক্ষাপটে সমাধানের পথ নির্ধারণ করতে হবে। আমরা যদি পরস্পর আস্থা, বিশ্বাস নিয়ে কাজ করি, এই অঞ্চলের জনগণ এর সুফল পাবে।
বিভিন্ন কারণে এতদিন নেপালের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারিত না হলেও আগামীতে দুদেশের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সে লক্ষ্যে দেশটির সাথে বাংলাদেশের সরাসরি রেলপথ তৈরি সহ রপ্তানি বাড়াতে দেশটিতে পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেতে কাজ চলছে বলেও জানান তিনি। গতকাল নেপালের এক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। ভিসা অন অ্যারাইভাল আমরা দিয়ে থাকি এয়ারপোর্টে, কিন্তু আমাদের এই যে ল্যান্ড পোর্টে দেবার জন্য তাদের প্রস্তাব আছে, এটা বিবেচনা এবং আমরা কতগুলি পণ্য ওখানে শুল্কমুক্ত পাই, তারা কতগুলি পণ্য শুল্কমুক্ত পায়। আমরা আরো কিছু পণ্যের জন্য লিস্ট দিয়েছি, সেগুলো আমাদের বিবেচনাধীন আছে। ভলিউম অফ ট্রেড নানা কারণে বৃদ্ধি পায়, তবে এখন উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে নেপালের সাথে আমাদের বাণিজ্য আরো বৃদ্ধি পাবে এবং উভয় দেশ আমরা পাবো। সোনালী ব্যাংকের যুক্তরাজ্য শাখার জরিমানার টাকা সরকারই বহন করবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশের শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা, সুযোগ ও পদ্ধতি বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এই কথা বলেন। গতকাল রাজধানীর সিডাপ মিলনায়তনে আইসিএমবি এর সাবেক সভাপতি শাইখুল ইসলাম রচিত বেসিক ইস্যু অফ প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যান্ড বিজনেস নামক বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের চেয়ারম্যান, আইডিবিপির প্রাক্তন ডিরেক্টর, বিভিন্ন পেশাজীবী ও ব্যবসায়ীগণ। কথা শুনে আমারও মনে, আমি যে কথা লিখে রাখছি এটা শুধু ফাইন যখন দিতে হবে 26 বা 28 দিতে হবে টাকা। সরকারের যেহেতু সোনালী এক্সচেঞ্জটা আমাদের মধ্যে সরকারের, আমাদেরকে টাকাটা ম্যানেজ করতে হবে। যে এটা টেকনিক্যালিটিজ আমি বলছি না, বা দায়িত্ব তো আমাদের। সিলেটে ডিলারদের নিয়ে আলোচনা সভা করেছে সোয়ান গ্রুপ। নগরীতে একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খবিরউদ্দিন খান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কর্মচারীরা। এ সময় তারা প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে নগরীর বিপুল সংখ্যক ডিলারদের সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এই দুটো বলেছেন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব দিকে ভালো একজন উৎপাদককে সাপোর্ট দেওয়া। দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। কোটিপতির সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রকে আবারও পেছনে ফেলে শীর্ষে পৌঁছেছে চীন। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে চলতি বছর চীনে কোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে $594 কোটি, যেখানে যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ার সংখ্যা 535। এর মধ্যে $3,200 কোটি সম্পত্তি নিয়ে শীর্ষ ধনী ব্যক্তির স্থান দখল করে নিয়েছে ডালিয়ান ওয়ান্ডার প্রধান ওয়াং জিয়ানলিন। $3,000 কোটি সম্পত্তি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আলিবাবার স্বত্বাধিকারী জ্যাক মা। তবে ফোর্বসের তালিকা অনুযায়ী $7,500 কোটি মূলধন নিয়ে এখন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। জ্বালানি খাতে লোকসান গোনার পর তথ্য প্রযুক্তি খাতে $10,000 কোটি বিনিয়োগ পরিকল্পনা করছে সৌদি আরব। জাপানের সফট ব্যাংকের সাথে এ বিষয়ে আলোচনা চলছে। সফট ব্যাংক $2,500 কোটি বিনিয়োগের পরিকল্পনা করলেও সৌদি সরকারের প্রত্যাশা আগামী 5 বছরে দেশটির প্রযুক্তি খাতে অন্তত $4,500 কোটি বিনিয়োগ করবে ব্যাংকটি। বর্তমানে জ্বালানি তেল রপ্তানি নির্ভর এ দেশটির বাজেট ঘাটতি $10,000 কোটি হলেও বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির দেশগুলোর একটি সৌদি আরব। এদিকে লাভজনক বিনিয়োগের জন্য ঝুঁকিমুক্ত খাত খুঁজছে সফট ব্যাংক। 2030 সাল নাগাদ দেশের জাতীয় তহবিলে $1.9 ট্রিলিয়ন রিজার্ভের লক্ষ্যমাত্রাও রয়েছে সৌদি আরবের। আগামী 20 বছরে 10 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা করছে চীনের বৃহত্তম ই কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা। সম্প্রতি এই ঘোষণা দিয়েছে আলিবাবার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা। তিনি জানান আগামী 20 বছরে অন্তত 200 কোটি গ্রাহক আলিবাবার সেবার আওতায় আসবে। পাশাপাশি আরো 1 কোটি লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান হবে, যেখানে নতুন অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।
গেল 3 দশকে শিল্প খাতে প্রযুক্তির ছোঁয়া গতানুগতিক ব্যবসা থেকে মাল্টি ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশ করা বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক বলেও মনে করেন তিনি। ব্যবসা বাণিজ্যের আরও আধুনিকায়নের স্বার্থে কাজ চলছে বলেও জানান তিনি। We want to provide a different, more individualized service, and we can only do that through our own site. দর্শক, এবার জানিয়ে দেব শেয়ার বাজারে লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত লেনদেন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকই কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে এবং সেই ধারাবাহিকতা এখনো কিন্তু রয়েছে। অর্থাৎ সেই নিম্নমুখী প্রবণতা থেকে কিন্তু এখনো বেরিয়ে আসতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচক। প্রথমে যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের DSEX অর্থাৎ প্রধান সূচকটির অবস্থানটা আমি জানিয়ে দিই, তাহলে এই সূচকটি এখন পর্যন্ত 13.97 পয়েন্টের মতো কমেছে এবং অবস্থান করছে 4695 পয়েন্টে। একই ধারাবাহিকতা অর্থাৎ নিম্নমুখী প্রবণতা রয়েছে ডিএসসি সরিয়ে ভিত্তিক সূচক, এখানে 4.54 পয়েন্টের মতো কমেছে এবং অবস্থান করছে 1118 পয়েন্টে। ডিএসসি 30 সূচক অর্থাৎ বাছাই সূচক এর অবস্থান আমরা দেখতে পাচ্ছি 6.03 পয়েন্টের মতো অবস্থান করছে এবং সেখান থেকে নিম্নমুখী প্রবণতায় এখন পর্যন্ত এই সূচকটির অবস্থান 1758 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র 115 কোটি টাকার, যার মধ্যে দর বেড়েছে 87টি প্রতিষ্ঠান এবং দর কমেছে আমরা দেখতে পাচ্ছি 128টি প্রতিষ্ঠান। দর অপরিবর্তিত রয়েছে 68টি প্রতিষ্ঠানের। সকাল থেকে 10টা 30-এ লেনদেন শুরুর পর থেকে ডিএসসির যে ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি, সেখানে ইন্ডেক্সটি আমরা দেখতে পাচ্ছি 10টা 30-এ লেনদেন শুরু হওয়ার পর থেকেই কিন্তু আসলে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে এবং সেই নিম্নমুখী কিন্তু এখনো অব্যাহত রয়েছে। অর্থাৎ 11টা 30-এর পর থেকেও সেই একই অবস্থা রয়েছে এবং যা এখনো অবস্থান করছে। টপ 20 শেয়ারের তালিকাটা যদি আমরা দেখে নিই, তাহলে দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকার 1 নম্বরে অবস্থান করছে ডোরিন পাওয়ার। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ লেনদেন হচ্ছে 74 টাকা 20 পয়সা, যদিও 74 টাকা 20 পয়সা সর্বোচ্চ এবং 68 টাকা 40 পয়সা সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তালিকার 2 নম্বরে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি বিএসআরএম লিমিটেড। এই প্রতিষ্ঠানটি 144 টাকা 80 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 149 টাকা 30 পয়সা সর্বোচ্চ দর, যদিও 144 টাকা 70 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। এই প্রতিষ্ঠানটি গতকাল 148 টাকা 20 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালকের তুলনায় আজকের কিন্তু এই প্রতিষ্ঠানটি কিছুটা দর হারিয়েছে। তালিকার 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমরা বিএসআরএম স্টিল লিমিটেডের অবস্থানটা বলে দিলাম। এরপরে ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড রয়েছে তালিকার 3 নম্বরে। প্রতিষ্ঠানটি 51 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর এবং আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর 52 টাকা 90 পয়সা রয়েছে, যদি 51 টাকা 80 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং 49 টাকা 40 পয়সা সর্বনিম্ন দর। এই প্রতিষ্ঠানটি গতকাল 49 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছিল। তালিকার 4 নম্বরে অবস্থান করছে বিডি কম। এটি 28 টাকা 20 পয়সায় সর্বশেষ এবং 28 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর, যদিও এই প্রতিষ্ঠানটি গতকাল 27 টাকা 80 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছিল। তালিকার 4 নম্বর অবস্থানটি বলে দিলাম। এরপরই অবস্থান করছে 5 নম্বর অর্থাৎ স্কয়ার ফার্মা। এই প্রতিষ্ঠানটি 265 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন এবং 270 টাকায় সর্বোচ্চ দরে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে, যদিও এই প্রতিষ্ঠানটি 265 টাকা 90 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। গতকাল এই প্রতিষ্ঠানটি 269 টাকায় লেনদেন হয়েছিল। তালিকার 6 নম্বর অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এই প্রতিষ্ঠানটি 9 টাকা 70 পয়সায় সর্বশেষ এবং 9 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর এবং 9 টাকা 70 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটি 9 টাকা 70 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের সঙ্গে কিন্তু আজকের সর্বনিম্ন দরে একটি মিল রয়েছে। তালিকার 6 নম্বর অবস্থানটি বলে দিলাম। এরপরে রয়েছে তালিকার 7 নম্বরে বিবিএস। এই প্রতিষ্ঠানটি 39 টাকায় সর্বশেষ এবং 39 টাকা 70 পয়সা সর্বোচ্চ দর এবং 39 টাকায় অবস্থান করছে সর্বনিম্ন দরে, যদিও গতকাল এই প্রতিষ্ঠানটি 39 টাকা 10 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছিল। তিতাস গ্যাস রয়েছে তালিকার 8 নম্বরে 50 টাকা 30 পয়সা নিয়ে, সর্বোচ্চ দর 51 টাকা 20 পয়সা হলেও 50 টাকা 10 পয়সায় কিন্তু সর্বনিম্ন দরে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটির শেয়ারের দর চলছে। তালিকার 9 নম্বর অবস্থানটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা টেলিকম। এই প্রতিষ্ঠানটি 25 টাকা 40 পয়সায় নিয়ে তালিকার 9 নম্বর অবস্থান করলেও 25 টাকা 70 পয়সা সর্বোচ্চ এবং 24 টাকা 60 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটি 24 টাকা 60 পয়সা লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের সর্বনিম্ন দরের সঙ্গে কিন্তু আজকের সর্বনিম্ন দরে একটি মিল রয়েছে, অর্থাৎ গতকালের অবস্থানটা কিন্তু সর্বনিম্ন পর্যায়ে একই রয়েছে প্রতিষ্ঠানটির। আমরা দেখতে পাচ্ছি জিএসপি ফিনান্স রয়েছে তালিকার 10 নম্বরে 20 টাকা 70 পয়সা নিয়ে, যদিও 20 টাকা 90 পয়সা পর্যন্ত সর্বোচ্চ দরে এটি চলছে এবং 20 টাকা 60 পয়সা সর্বনিম্ন দরে লেনদেন হলেও গতকাল 20 টাকা 70 পয়সা সর্বশেষ লেনদেন হয়েছিল। ন্যাশনাল টিউবস রয়েছে তালিকার 11 নম্বরে 116 টাকা নিয়ে, যদিও 121 টাকা 20 পয়সা পর্যন্ত সর্বোচ্চ দরে এই প্রতিষ্ঠানটি উঠেছিল এবং 115 টাকা সর্বনিম্ন দরে লেনদেন হলেও গতকাল এই প্রতিষ্ঠানটি 120 টাকা 10 পয়সা লেনদেন হয়েছিল।
আমরা এরপরেই দেখতে পাচ্ছি লাফার্জ সুরমা রয়েছে তালিকার 12 নম্বরে। এটি 75 টাকা 50 পয়সায় সর্বোচ্চ দরে এবং 74 টাকা 80 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। গতকাল এই প্রতিষ্ঠানটি 75 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালকের তুলনায় কিন্তু আজকের অনেকটাই দর হারিয়েছে। অর্থাৎ গতকালের তুলনায় আমরা সূচকে দেখতে পাচ্ছি নিম্নমুখী প্রবণতা, একই রকম রয়েছে কিন্তু এই প্রতিষ্ঠানটির অবস্থানও। তালিকার 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হাক্কানি পোলো রয়েছে। এই প্রতিষ্ঠানটি 57 টাকা 30 পয়সায় সর্বোচ্চ এবং 53 টাকা 80 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। গতকাল 54 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিন্তু গতকালের তুলনায় আজকের এই প্রতিষ্ঠানটি কিছুটা দর হারিয়েছে। অর্থাৎ সূচকের সঙ্গে কিন্তু এই প্রতিষ্ঠানটি এবং বেশ কিছু প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি সূচকের সঙ্গে তাল রেখে কিন্তু দর হারাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিএনআইসিএল রয়েছে তালিকার 15 নম্বরে। এটি 17 টাকা 20 পয়সায় সর্বোচ্চ এবং 16 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটি 16 টাকায় 50 পয়সায় লেনদেন হয়েছিল। ইয়াকিন পলিমার লিমিটেড রয়েছে তালিকার 16 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 30 টাকা 40 পয়সায় সর্বোচ্চ এবং 28 টাকা 70 পয়সায় সর্বনিম্ন দরে আমরা দেখতে পাচ্ছি লেনদেন হচ্ছে। যদিও গতকাল 30 টাকা 10 পয়সায় লেনদেন হয়েছিল, গতকালের তুলনায় কিন্তু আজকের কিছুটা দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি। রহমান ফুড রয়েছে তালিকার 18 নম্বরে। প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 65 টাকা 70 পয়সায় সর্বশেষ এবং 65 টাকা 70 পয়সায় সর্বোচ্চ দর, যদিও 62 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। গতকাল এই প্রতিষ্ঠানটি 59 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছিল, অর্থাৎ গতকালের তুলনায় কিন্তু আজকের এই প্রতিষ্ঠানটাও কিছুটা দর হারিয়েছে। তালিকার 19 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইনটেক। এই প্রতিষ্ঠানটি 14 টাকা 70 পয়সায় সর্বোচ্চ শেষ এবং সর্বোচ্চ 15 টাকা, যদিও 14 টাকা 30 পয়সায় সর্বনিম্ন। গতকাল এই প্রতিষ্ঠানটি 14 টাকা 20 পয়সায় লেনদেন হয়েছিল। তালিকার 20 নম্বরে অর্থাৎ সর্বশেষ যে প্রতিষ্ঠানটি অবস্থান করছে সেটা আমরা দেখতে পাচ্ছি ডিবিএইচ। এই প্রতিষ্ঠানটি 105 টাকা 20 পয়সায় আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন অবস্থান এবং 105 টাকা 40 পয়সায় সর্বোচ্চ দর এবং 104 টাকায় রয়েছে কিন্তু গতকাল এই প্রতিষ্ঠানটির শেয়ারের লেনদেন হয়েছিল। অর্থাৎ তিনটি সূচকে যেমন নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে এগিয়ে চলছে, একই রকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি টপ 20 শেয়ারের তালিকার মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানই কিন্তু গতকালের তুলনায় দর হারিয়েছে। সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি সূচকেও কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়েছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের এখন পর্যন্ত লেনদেন হওয়া টপ 20 শেয়ারের তালিকার অবস্থানগুলো জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। বিশ্বব্যাংকের সঙ্গে আগের সংকট আর নেই, সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী। শিশু অপুষ্টি রোধে $100 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি। ব্রিক্স বিমস্টেকের মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর 3 প্রস্তাব। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের আহ্বান। জঙ্গি দমনের পাশাপাশি অর্থায়নে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে সরকার। 17টি ইসলামী এনজিওর নজরদারিতে চলছে তথ্য সংগ্রহ। কাতারে ডিসেম্বরে কার্যকর হচ্ছে নতুন শ্রম আইন। বেশি পারিশ্রমিক পেলে জীবনমান পাল্টে যাবে প্রত্যাশা প্রবাসী শ্রমিকদের। এবং দাম নির্ধারণের পরেও ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত পাট চাষিরা। সরকারি পর্যায়ে সমন্বয়হীনতার কথা স্বীকার প্রতিমন্ত্রীর। এ ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।